হ্যালো জনগণ, নেটফ্লিক্সের ডার্ক সিরিজ সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য অনেকে আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন। সেই রিকোয়েস্টের ভিত্তিতে আজকে এই ডার্ক সিরিজ সম্পর্কিত বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডার্ক সিরিজটি দেখে অনেকের মতোই অনেকগুলো বিষয় নিয়ে আমি আসলে ক্লিয়ার না, এবং আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, যেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। এই ভিডিওটি আমরা মূলত লাইভে এসে করতে চেয়েছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম যে লাইভে এসে ডার্ক সিরিজটার মতো একটা সিরিজ নিয়ে কথা বললে আসলে অনেক অনেক বিষয়ই শুধু কথা দিয়ে ক্লিয়ার হওয়া যাবে না। সেক্ষেত্রে ভিজুয়াল রেফারেন্সটা লাগবে যে আসলে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, কোন ক্যারেক্টারকে নিয়ে, কোন সিচুয়েশনকে নিয়ে কথা বলা হচ্ছে। সো তখন আমরা ডিসাইড করি যে আমরা এটা লাইভ ভিডিও না করে আমরা একটা জুম কল করব, যেটাকে রেকর্ড করে পরবর্তীতে আপনাদের বোঝার সুবিধার্থে সেটিতে কিছু ভিজুয়াল রেফারেন্স দিব, যাতে আসলে ডিসকাশনটা অনেক ইজিলি সবাই বুঝতে পারে। তো আজকে আমাদের গেস্ট হিসেবে উপস্থিত আছেন অনিক আন্দালিব, যিনি এর আগে বাটফিক্স চ্যানেলের সাথে বাট অফ থ্রোনস শোটিতে কোলাবোরেট করেছিলেন। গেম অফ থ্রোনস নিয়ে যেই সর্ট অফ এক্সপ্লেনেশনের যে ভিডিওগুলো আমরা তৈরি করেছিলাম, সেখানে তিনি সেই ভিডিওগুলো রচনা করেছিলেন, যে স্ক্রিপ্টটা লিখেছিলেন, এবং যত রকম গবেষণা আছে সেটা তিনি করেছিলেন। সিমিলারলি ডার্ক সিরিজটি নিয়েও তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন আমি বলবো, এবং ডার্ক সিরিজটি সার্টেনলি তিনি আমার থেকে ভালো বুঝেছেন, আমরা ডিসকাস করে যেটা জানতে পারলাম। অবশ্যই সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো বা পাওয়া যাবে না, বাট আশা করছি অনেকগুলো বিষয়ে কনফিউশন দূর হবে। সো সময় নষ্ট না করে চলুন আমরা আমাদের গেস্ট অনিক আন্দালিবের সাথে আমাদের আজকের ডার্ক সিরিজ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠানটি শুরু করি। ডার্ক আপনি কবে দেখা শুরু করলেন বা কেন দেখা শুরু করলেন? আচ্ছা, বেসিক্যালি ডার্ক আমি প্রথম সিজন দেখি নাই যখন রিলিজ পাইছে। তো তারপর আমি ওই যে নেটফ্লিক্স যেহেতু বারবার প্রিভিউ দেখাচ্ছে, আমি কিছুটা দেখা শুরু করেছিলাম, কিন্তু প্রথমত যেটা হয়েছে যে প্রথম এপিসোডটাতে অনেক আমার কাছে অ্যাক্সেস করতে অসুবিধা হচ্ছিল। মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে কি ঘটছে, কেন ঘটছে, এবং আমি ক্যারেক্টারগুলোর চেহারা আলাদা করতে পারছিলাম না, কারণ জার্মান ওই একই রকম চেহারার ফিচার তো আমার কাছে মোটামুটি একই রকম লাগছিল। কে কোনটা বুঝতে পারছি না, এই জন্য আমি ওই এক এপিসোড দেখে এটা বন্ধ করে দিয়েছি যে এটা আমার দেখার দরকার নেই। তো এরকম তো অনেক সিরিজে আছে, দেখা হয় না। তারপরে যখন সেকেন্ড সিজন শেষ হলো এবং এই সেকেন্ড সিজন আর থার্ড সিজনের মাঝামাঝি একটা সময়ে যখন অ্যানাউন্স হলো যে থার্ড সিজনটাই শেষ, এবং তখন আমি মোটামুটি একটু ইন্টারেস্টেড হলাম যে এরকম একটা সিরিজ তো নেটফ্লিক্স 6-7-8 বছর ধরে চালায়, যদি তাদের সামর্থ্য থাকে। তো সেখানে একটা সিরিজকে তারা কেন 3 সিজনে শেষ করে দিচ্ছে। তো তারপরে একটু রিভিউ পড়ে দেখলাম যে আসলে বেসিক্যালি আমার লাইনের, আমার যে ধরনের মুভি দেখে ভালো লাগে বা যে ধরনের গল্প পড়ে ভালো লাগে, সাইফাই, টাইম ট্রাভেল, এইসব জিনিসপত্র আছে, ফিজিক্সের ব্যাপার স্যাপার আছে। তো এগুলো দেখে আমার মনে হলো যে ওকে, তাহলে এটা একটু ট্রাই দেওয়া যায়। তো দেখে মোটামুটি আমার যেই আইডিয়াটা হয়েছে, তখন সবার সাথে যেহেতু লাইনে চলে আসছি, এবং আমি একদম খাতা কলম নিয়ে নোট নিয়ে বসছিলাম যে এইবার আমার বুঝতেই হবে কে কোনটা, কে কার ছেলে, কে কার বাবা, এইসব বোঝার জন্য। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। তারপরে এই সিজনটা আসলে এখন আসার পর তো দেখা হয়। আমারও অ্যাকচুয়ালি সেম প্রবলেমটা হচ্ছিল। আই হোপ আমরা মানে খুব রেসিস্ট হয়ে যাচ্ছি না, কিন্তু আমার সেম প্রবলেমটা, সবার চেহারা একরকম লাগে, মানে এত ক্যারেক্টার এবং শুরু থেকে এতগুলা ক্যারেক্টার ইন্ট্রোডিউসড হচ্ছে, সবাইকে মনে হচ্ছে যে এরা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সে আমার মনে রাখতে হবে, এই মেন্টাল প্রেশার একদম শুরু থেকেই। তো আমি যেটা বুঝলাম যে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা থাকে, ওই পাওয়ার প্ল্যান্টে যে এরকম কালো কিছু আলকাতরার মতো কিছু বস্তু দেখা যায়। তো অ্যাকর্ডিং টু ওই যে পাওয়ার প্ল্যান্টের মানে বক্তব্য, যে ওরা কি ইন্টেনশনালি টাইম ট্রাভেল আবিষ্কার করার জন্যই এই জিনিস নিয়ে গবেষণা করা শুরু করে, নাকি যে অ্যাক্সিডেন্টালি এই জিনিসটা আবিষ্কার হয়? এইখানে হচ্ছে তাদের পাওয়ার প্ল্যান্টটা জাস্ট পাওয়ার প্ল্যান্টই ছিল, অন দ্য সারফেস ইজ জাস্ট এ পাওয়ার প্ল্যান্ট। মানে কাহিনীর ভিতরে যেটা ঘটেছে যে তারা কিছু দুর্নীতি করেছে, যেটা হচ্ছে যে একটা বুড়া লোক থাকে যে ক্লডিয়া টিডারম্যানের আগে যে চিফ থাকে, বার্ন্ট, ওই বার্ন্টের হচ্ছে গিয়ে এখানে কিছু দুর্নীতি হয়েছে, যে তারা কিছু ওয়েস্ট জমা করেছে, নিউক্লিয়ার ওয়েস্ট, এবং এই নিউক্লিয়ার ওয়েস্টটা চেরনোবিলের পরে ওই যে 86 সালের ঘটনা দেখাচ্ছিল যে চেরনোবিলের পরে তারা এটাকে হাইড করতে চেয়েছে, তখন ক্লডিয়া হচ্ছে গিয়ে এই ইনচার্জ হয়েছে পাওয়ার প্ল্যান্ট। তো তখন সে যেটা করে, এটাকে হাইড করার জন্য ওই গুহার মধ্যে নিয়ে রাখে, এবং মানে যেভাবেই হোক না কেন ওইটার কারণে সরাসরি হয় নাই, বাট ওই তেজস্ক্রিয় মৌল পরে আবার পাওয়ার প্ল্যান্টের ভিতরে নিয়ে তারা লুকায়, ওই লুকানোর পরে ওইটা বার্স্ট করে। সো ওই বার্স্ট করে ওইটাই হচ্ছে অ্যাপোকালিপসটা হয় আর কি। অ্যাপোকালিপস, হ্যাঁ, বেসিক্যালি ওইটা বোঝাচ্ছে যে ওই সময় টাইম লুপটা রিসেট হয়ে যায়। যে টাইম লুপটা চলতেছে 33 বছর ধরে, সবার জীবন চলতেছে, ওই টাইম লুপটা রিসেট হচ্ছে ওই অ্যাপোকালিপসের মুহূর্তটা। অনেকের সাথে আলাপ করে জানলাম যে সিজন 3 শেষ হওয়ার পরে আমরা জানতে পারি আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই আলকাত্রার ঘটনা, এগুলো আসলে কিছুই না, এগুলো সব হচ্ছে ভুয়া।
সো মূল টাইম ট্রাভেলের আবিষ্কর্তা হচ্ছে টেন হাউস। টেন হাউস, রাইট? এই ব্যাপারটা আমি একটু জানতে এখানে চাই একটু আসলে। এখানে এখানে আসলে আমরা আচ্ছা এখানে আলটিমেটলি মানে কোয়েশ্চেনটা হচ্ছে আলটিমেটলি স্টোরিটা থেকে টাইম ট্রাভেল বা হুম, ওভারঅল স্টোরিতে আমরা আসলে কি এন্ডিং দেখার পর আমরা কি জানলাম যে আসলে কে টাইম ট্রাভেল তৈরি করলো, আচ্ছা কেন করলো, এবং কিভাবে এটা বাকি হুম, সবগুলো ক্যারেক্টারকে এফেক্ট করলো। আচ্ছা। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে ওই প্রথম সিজন যেটা বলছিলাম যে এই টাইম ট্রাভেলটা হচ্ছে ওখানে খুব অর্গানিক্যালি হচ্ছে গুহার ভিতর দিয়ে। এরপরে সেকেন্ড সিজনে যেটা হলো যে একটা টাইম মেশিন আসলো, ওই যে বুড়ি ক্লডিয়া যেটা নিয়ে ট্রাভেল করতে হয় সুটকেসের মতো দেখতে, এবং যেটা নিয়ে হচ্ছে ইয়োনাসের বড় ভার্সনটা, দাড়িওয়ালা ভার্সনটাও যেটা নিয়ে ট্রাভেল করতে। হ্যাঁ, কিন্তু ওটা আবার ওই যে ওই সিজিএম দিয়ে চলে, ওটা শেষ হয়ে গেলে ইউ আর স্টাক, তুমি আর আগে পিছে কোথাও যেতে পারবে না, লিনিয়ারলি যেতে হবে তোমার। জোনাস হচ্ছে গিয়ে আলটিমেটলি ফিগার আউট করতে পারে, ওকে আমরা সবাই আসলে একটা লুপে চলতেছি, অ্যাপোকালিপসের সময় আমি মারা যাব, অ্যাপোকালিপসের সময় রিসেট হয়ে আমি আবার আমার বাবার যেই আত্মহত্যা ওই জায়গাটাতে চলে যাব। হ্যাঁ, এবং তাকে ওই মার্থাকে গুলি খেতে দেখতে হবে এবং নিজে গুলি খেয়ে মরতে হবে, আরেকজন গিয়ে বেঁচে যাবে, এরকম নানান ঘটনা ঘটবে, কিন্তু আলটিমেটলি লুপ থেকে বেরোনোর উপায় নাই। সো এখানে বেসিক্যালি লুপ, এই দুটো ওয়ার্ল্ড, এই যে প্যারালাল ওয়ার্ল্ড যেটা বললাম, একটা হচ্ছে একটাতে মার্থা হলো জোনাসের রোলে, আর একটাতে আমরা যেটা শুরু থেকে দেখতেছি যে জোনাস হচ্ছে হলুদ জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে, অন্যটাতে মার্থা হলুদ জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছে, ওখানে কোনো জোনাস নাই। সো এই দুইটা ওয়ার্ল্ডের অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যাডাম আর ইভ, যেটা হলো বেসিক্যালি জোনাসের বুড়া ভার্সন এবং মার্থার বুড়া ভার্সন। সো এরা যখন অ্যান্টাগনিস্ট হয়ে যাচ্ছে স্টোরি থেকে, প্রোটাগনিস্ট থেকে অ্যান্টাগনিস্ট হয়ে যাচ্ছে, এই দুইজনেরই একটা অল্টেরিয়র মোটিভ আছে। একজনের অ্যাডামের মোটিভ হচ্ছে যে সে ধ্বংস করে দিবে যাতে লুপটা পুরো ভেঙে দুইটা ওয়ার্ল্ড নষ্ট হয়ে যায়, আর মার্থার মোটিভেশন হচ্ছে তার ছেলে হয়, যেটা হচ্ছে যে ঠোঁটকাটা বেটা, তিনটা ভার্সন যেটা এই থার্ড সিজনে দেখা গেছে। তো এই ঠোঁটকাটা লোকটা হচ্ছে অরিজিন, তার কোনো নাম নাই, সে হচ্ছে কি মার্থা, এবং এক ওয়ার্ল্ডের মার্থা, অন্য ওয়ার্ল্ডের জোনাসের ছেলে। এখন মার্থার মাতৃত্ব বোধ জেগে উঠছে যে সে তার বাচ্চাকে বাঁচাতে চায়। সো সে আগে ফিগার আউট করতে পারছে যে দিস ইজ এ লুপ, উই আর গোয়িং ইন লুপস। অ্যাডামের আগে সে ফিগার আউট করতে পারছে, এবং সে অ্যাডামকেও ম্যানিপুলেট করতেছে, মিথ্যা কথা বলতেছে এটসেট্রা, এবং নিজের তরুণ ভার্সন গুলাকেও মিথ্যা কথা বলতেছে বা ম্যানিপুলেট করতেছে করে সে চাচ্ছে যেন লুপটা চলতে থাকে, এটা যেন কখনোই রিসেট না হয়। সো এটা করার জন্য এরা দুইজনই দুইভাবে আলাদা আলাদা পয়েন্ট থেকে কাজ করে যাচ্ছে। তো এদের মধ্যে একজনই হচ্ছে গিয়ে যেটা আলটিমেটলি ট্রাম্প কার্ড হয়ে গেছে, সেটা হলো ক্লডিয়া। ক্লডিয়ার হচ্ছে সে নিউক্লিয়ার ফিজিসিস্ট, সো তার হচ্ছে গিয়ে মোটিভেশন হলো তার মেয়ে দুইটা ওয়ার্ল্ডেই ক্যান্সার হয়ে মারা যায়, যেটা হলো রেগিনা। হ্যাঁ, জোনাসের ওয়ার্ল্ডেও তার ক্যান্সার হয়, আবার মার্থার ওয়ার্ল্ডেও তার ক্যান্সার হয়, এবং দুই জায়গাতে সে মারা যায়। সো এই ক্লডিয়ার মোটিভেশন হচ্ছে যে আমি এই আমার মেয়েকে বাঁচাবো। সো সে করছে কি যতভাবে সম্ভব ট্রাভেল করে, এটা ইনফিনিট লুপ, মানে এটা ধরে নেওয়া হচ্ছে যে এটা ইনফিনিট টাইম ধরে লুপে চলতেছে, আমরা যেটা দেখতেছি এটা জাস্ট একটা ভার্সন। হ্যাঁ, তো তো এই ক্লডিয়া দেখতেছে যে আমাদের আমি কখনোই এই লুপের মধ্যে কোথাও আমার মেয়েকে বাঁচাতে পারতেছি না, এবং এই লুপ ভাঙার কোনো উপায় নাই। তাহলে লুপটা তৈরি হলো কিভাবে? লুপটা তৈরি হওয়ার পয়েন্ট খুঁজতে গিয়ে সে দেখলো যে যখনই অ্যাপোকালিপসটা ঘটে, যখন এই নিউক্লিয়ার প্ল্যান্টটা বাস্ট হয়, তখনই হচ্ছে গিয়ে এই সময় যেটা টাইম, সেই টাইমটা কিছুক্ষণের জন্য, এক সেকেন্ডের জন্য বা কিছুক্ষণের জন্য এটা স্টিল হয়ে যায়, দ্য টাইম স্টপস মুভিং। সো ও দেখলো যে এই যখন স্টপ মুভিং হয় সেই সময় যেহেতু এই দুইটা ওয়ার্ল্ডের কোনো অরিজিন পয়েন্ট আসলে নাই, হ্যাঁ, এটা রিসেট হচ্ছে বারবার, তার মানে এই দুইটা আসলে আসল ওয়ার্ল্ড নাই, এই দুইটা আসলে তৈরি হয়েছে অন্য একটা ওয়ার্ল্ড থেকে। হ্যাঁ, সো এই অন্য যে ওয়ার্ল্ডটা, সেটাকে ও বলতেছে যে অরিজিন ওয়ার্ল্ড। এই অরিজিন ওয়ার্ল্ডের ঘটনাটা হচ্ছে যে অরিজিন ওয়ার্ল্ডে ওই ট্যান হাউস যে সায়েন্টিস্ট ছিল, তার ছেলে এবং ছেলের বউ এবং নাতনি, এই তিনজন হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 71 সালে। এই মারা যাওয়ার পরে 72 থেকে সে হচ্ছে ট্রাই করছে টাইম ট্রাভেল ইনভেন্ট করার, যেন সে ট্রাভেল ব্যাক করতে পারে, এবং সে এটা একটা বাংকারে করতেছে। এই বাংকারটা, এই যে দুইটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, সেই দুইটা ওয়ার্ল্ডে এক্সাক্ট রেপ্লিকা তৈরি হয়ে যায় বাংকারের, মানে যে দুটো ওয়ার্ল্ড স্প্লিট হয়ে তৈরি হচ্ছে সেই দুটো দেখতে অরিজিনাল ওয়ার্ল্ডের মতো, কিন্তু এখানকার ক্যারেক্টার গুলার মধ্যে বেশিরভাগ ক্যারেক্টারই জাস্ট নতুন ইনভেন্ট হয়েছে, নতুন ক্রিয়েট হয়েছে, অরিজিনাল ওয়ার্ল্ডে তাদের কোনো অস্তিত্ব নাই, এবং তারা সবাই একটা লুপে আটকানো। তো আমরা যে বাংকারে যে ছেলে ওই যে আটকানো দেখি, যে যাকে নোয়া যে বেঁধে তারপরে ট্রাভেল করায়, হ্যাঁ, যে বাচ্চাগুলাকে ধরে নিয়ে যায়, এই বাংকারটার এক্সাক্ট চেহারাটা তৈরি হয়েছে অরিজিনাল ওয়ার্ল্ডের মতো করে, কিন্তু এই বাংকারে যে টাইম ট্রাভেলের যন্ত্রটা দেখায় সেটা হলো একটা চেয়ার।
আর অরিজিনাল ওয়ার্ল্ডে ট্যান হাউস যে যন্ত্রটা তৈরি করে সেটা দেখতে একটা বলের জি, মতো এবং চারিদিক টিউব দিয়ে এরকম অনেকগুলো অনেকগুলা লাগানো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। টিউবের মতো হ্যাঁ লাগানো আছে। তো সে ওই টাইম মেশিনটা তৈরি করে বাংকারে যখনই অন করেছে ওই ডেটটা ছিল 86 সালের ওই অ্যাপোকালিপসের ডেট। সো আচ্ছা ও যখন এটা অন করেছে তখন তার ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হয়ে একটা স্টেট, মানে ডিস্ট্রয় ঠিক না, মানে কি বলা যায়, তার ওয়ার্ল্ডে টাইমটা নষ্ট হয়ে গেছে। হুম। নষ্ট হয়ে ওইটা থেকে দুইটা ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে গেছে এবং আর এই দুইটা আর ওয়ার্ল্ড তার হচ্ছে ওয়ার্ল্ড, লুপে চলতেছে। তখন তার ওয়ার্ল্ড আর কন্টিনিউ করেনি, তার ওয়ার্ল্ড ওইখানে স্টপ হয়ে থাকে আর ওই দুইটা ওয়ার্ল্ড তৈরি এখন হয়। এই কন্টিনিউয়ের জায়গাটা হলো একটু মানে উইয়ার্ড, কারণ হলো কন্টিনিউ আমরা বুঝবো কি হবে সময়ের সাথে, তাই না? তার ওয়ার্ল্ডের সময়টা ধরে নিতে হবে যে থেমে গেছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তার ওয়ার্ল্ডটা সামনে আগাচ্ছে না, তার আচ্ছা। ওয়ার্ল্ডটা ভেঙে দুইটা ওয়ার্ল্ড তৈরি হয়েছে, এই দুইটা ওয়ার্ল্ড লুপে চলতেছে। সো এটাকে ওই যে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট যেটা বলেছে যে বেসিক্যালি দুইটা ওয়ার্ল্ডই যদি ট্যান হাউস নিজে তাকাতো, নিজে দেখতে পারতো, তাহলে এই দুইটা ওয়ার্ল্ডকে সে দেখতে পাইতো হুম যে একটা লুপ, ইনফিনিট লুপ চলছে হুম এবং এই লুপ থেকে বের হওয়ার কোনো উপায় নেই। হুম কিন্তু সমস্যাটা হলো যে এই লুপ থেকে যদি কেউ না বের হয়ে আসে তাহলে এই মেইন অরিজিনাল ওয়ার্ল্ডেও তার টাইমটা আগাবে না। ক্লডিয়া বেসিক্যালি ব্যাপারটাকে ফিগার আউট করতে পারছে যে আমরা একটা কন্টিনিউয়াস লুপের মধ্যে আছে এবং এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। হুম সো লজিকটা হচ্ছে এরকম যে যদি এই দুইটা স্টেট একই সাথে অবস্থান করে, যে দুইটা ওয়ার্ল্ড যদি পাশাপাশি প্যারালালি থাকতে পারে একটার পর একটা সুপার ইম্পোজ হয়ে, হুম, তার মানে এরা দুইটার কেউই অরিজিন না, তার মানে এদের সোর্স অন্য কোথাও। হুম। এবং সেই সোর্সটাতে যাওয়ার উপায় হচ্ছে এই ওই যেই মুহূর্তে অ্যাপোকালিপস হচ্ছে সেই মুহূর্তে টাইমটা স্টিল হয়ে যাবে, ওই মুহূর্তে তুমি যদি টাইম ট্রাভেল করো তাহলে তুমি সোর্সে ফেরত যেতে পারবে। এটা হচ্ছে তার মানে আইডিয়াটা ছিল এবং সে তো এটা এটা নিজে ক্লডিয়া আবিষ্কার করে কেমনে, মানে এইভাবে করলে যে অ্যাকচুয়ালি লাভ হবে বা ও যে পুরো জিনিসটা থেকে হ্যাঁ লুপটা থেকে এটা ও বুঝে কিভাবে, আবিষ্কার করলো কিভাবে? আচ্ছা, এইটার আবিষ্কারটা এখন ওরা যেখানে যেটা করছে যে একটা ডায়লগ বলছিল যে ক্লডিয়া বলছে যে এই আমাদের লুপটা ইনফিনিট টাইম ধরে চলছে। হ্যাঁ তার মানে বেসিক্যালি থিওরিটিক্যালি সে আসলে নানা, এটা ধরো সে হয়তো 5 বার বা 6 বার লুপের পরে বুঝে গেছে যে দিস ইজ এ কন্টিনিউয়াস লুপ হুম হুম এবং তারপর থেকে সে নানাভাবে ট্রাই করে যাচ্ছে এটাকে ভাঙার। হুম এবং এটা ভাঙার জন্য সে বিভিন্ন সময় ট্রাভেল করছে যেগুলো হয়তো আমাদেরকে দেখায় নাই। সো এখানে ওই ইনফিনিট বলার মাধ্যমে ওই ইঙ্গিতটা দিচ্ছে যে শি হ্যাজ ট্রাইড এভরি ওয়ে ইভেন, কিন্তু সে যেতে পারে নাই হুম বা সেখানে সে ব্যর্থ হয়েছে। হুম সো তখন তার একটাই হয়েছে যে এইটা ভাঙার একমাত্র উপায় হলো যে মার্থা এবং জোনাসকে দুই ওয়ার্ল্ডের দুইজনকে ফেরত পাঠানো। এবং এটার কারণটা হচ্ছে যে এখানে যে ব্যাখ্যাটা দিয়েছে যে একমাত্র ইন্টারাকশন, মানে কি বলা যায়, দুই লুপের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারাকশন একদম ফিজিক্যাল অ্যান্ড জেনেটিক্যাল ইনফরমেশন শেয়ারিং, হুম যদি আমরা ভদ্র ভাষায় হুম PG-13 করে বলি, হুম তো জেনেটিক্যাল ইনফরমেশন শেয়ারিং হয়েছে শুধুমাত্র এক ওয়ার্ল্ডের মার্থার সাথে আরেক ওয়ার্ল্ডের জোনাস। জোনাসে। এবং এই লুপের মধ্যে এই তাদের সন্তান হলো একটা ফিক্সড পয়েন্ট, হুম তাদের সন্তানও রিলেটেড, কারণ সেই হুম গিয়ে আসলে এই অ্যাপোকালিপসটা ঘটাচ্ছে। হুম হ্যাঁ, সেই গিয়ে ওই যে নিউক্লিয়ার প্ল্যান্টের ওই যে হ্যাঁ 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 দেখা যায় যে দেখা বাটন করে দিচ্ছে, সুইচ গুলো অন করে দিচ্ছে। সো বেসিক্যালি যে এই দুজনকে ফেরত পাঠাতে হবে, না হলে এই লুপটা ভাঙা সম্ভব না। হুম কারণ ক্লডিয়া তো একজন, যে জোনাসের ওয়ার্ল্ডের ক্লডিয়া, সে হুম ফিগার আউট করতে পারছে। হুম। সে একা যখন ট্রাভেল করতে যাচ্ছে তখন সে ওই অরিজিন পয়েন্টে ফেরত যেতে পারতেছে না। এখন অন্য একটু ছোট সহজ কোশ্চেন, সেটা হচ্ছে হুম এই যে আমরা দুইটা ধরনের টাইম মেশিন দেখি, হ্যাঁ, একটা হচ্ছে এরকম হুম সুটকেসের হুম মধ্যে থাকে, আরেকটা হচ্ছে এরকম একটা বলের মধ্যে থাকে। তো এইটার এই দুইটা টাইম, জাস্ট এই দুইটা অ্যাপারেটাস নিয়ে একটু কথা বলেন। সেটা হচ্ছে যে কোনটা কে আবিষ্কার করলো, কোনটা কার কাছে কোত্থেকে আসলো। আমি যতদূর জানি, হুম আমি যতদূর মনে আছে যে সুটকেস ওয়ালাটা তো হচ্ছে ট্যান হাউস করে আবিষ্কার করে, এবং ওটা আমরা দেখি হুম সিজন 1-2 তে হুম দেখায় যে ও আসে। বাট এই বলওয়ালাটা আসলে কে আবিষ্কার করলো ওইটা মার্থার হাতে, কারণ আমরা প্রথম ওইটা মার্থার হাতে দেখি সিজন 2 এর এন্ডিং, হ্যাঁ যে আসলে ওটা দিয়ে হ্যাঁ নিয়ে আসে। এরপর আমরা সিজন 3 তে বিভিন্ন জনকে এটা বিভিন্ন জনের হাতে দেখি, বিভিন্ন জনকে ইউজ করতে দেখি, এবং এটার হুম মেকানিজমটাও সিমিলার, যে আপনার ওই যে ওই টাইম ট্রাভেল জুসটা লাগে আর কি, ওটার মধ্যে দিয়ে তারপরে হ্যাঁ ইয়ে হ্যাঁ করতে হয়। তো হ্যাঁ এই বলওয়ালা টাইম ট্রাভেল মেশিনটা আসলে কে আবিষ্কার করলো, এদের হাতে কেমন আসলো, এটা আমি আমি যতদূর দেখলাম যে এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি। তো এটার আসলে বিষয়টা কি? হ্যাঁ, এটা এটা ওরা মনে হয় একটু শর্ট হ্যান্ড করছে আর কি, যে আমরা এক্সপ্লেন করবো না এরকম একটা ডিসিশন নিতে, যেহেতু সো টাইম এটা কম এটা বা কিছু। বেসিক্যালি বুঝাইতে চাইছে যে এই ওয়ার্ল্ডে যেহেতু একটা সুটকেস সামহাও কেউ না কেউ তৈরি করছে, ওই ওয়ার্ল্ডেও কেউ না কেউ একটা ছোট আরো স্মার্টার, মানে হ্যাঁ, ইজিয়ার কারণ এবং একটা জিনিস তৈরি করছে। এটা এটা একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে এই সুটকেসটা কিন্তু মানে
টেন হাউস বানিয়েছে, কিন্তু টেন হাউসকে আসলে প্রিন্ট মানে ব্লু প্রিন্টটা দিয়ে গিয়েছিল ক্লডিয়া। বুড়ি ক্লডিয়া। হুম। সো বেসিক্যালি ওই যে ওই বুটস্ট্র্যাপ প্যারাডক্সটা হয়েছে যে কে এই আগে বুটস্ট্র্যাপ প্যারাডক্স নকশা আগে জিনিসটা কি তাহলে? আচ্ছা, বুটস্ট্র্যাপ প্যারাডক্সটা হচ্ছে যে জুতার ফিতা দিয়ে যদি কেউ কাকে তুলে ওঠানোর চেষ্টা করে, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, তুমি যদি জুতার ফিতা টেনে নিজের পা তুলে ফেলো, তাহলে কি তুমি উঠতে পারবা? তো ওইখান থেকে নামটা আসছে যে আসলে কে কাকে তুলতেছে, তুমি পা তুলতেছো নাকি পা তোমাকে তুলতেছে। হ্যাঁ, তো ওই ডিম আগে না মুরগি আগের মতো, যে তুমি অতীতে গেলা, অতীতে গিয়ে করলা কি, ধরো শেক্সপিয়ার 400 বছর আগে চলে গেলা, হ্যাঁ, এবং যাওয়ার সময় তুমি শেক্সপিয়ারের পুরা রচনা বই মানে রচনা সমগ্র একটা বই নিয়ে তুমি ইংল্যান্ডে গেলা 1600 সামথিং সালে, গিয়ে করলা কি তরুণ শেক্সপিয়ারকে বইটা দিয়ে বললা দিস ইজ ইয়োর লাইফস ওয়ার্ক, নাও রাইট ইট। হ্যাঁ, এবং এটা অমুক অমুক বছর প্রকাশিত হওয়ার কথা, তুমি অমুক অমুক বছর এটা প্রকাশ করো। হ্যাঁ, এখন তাহলে আসল বইটা লিখলো কে? শেক্সপিয়ারই লিখেছে, কিন্তু তুমি তো টাইম ট্রাভেল করে গিয়ে ওকে আবার ওর বই দিয়ে আসছো এবং ওই বই দেখে কপি করছে। আচ্ছা, হ্যাঁ, সো বেসিক্যালি অরিজিন নাই, লিখলো কে? লিখলো কে? হ্যাঁ, তো এই বইটা আসলো কোত্থেকে? বেসিক্যালি প্যারাডক্সটা হচ্ছে বইটা কোত্থেকে আসলো। এই একই ঘটনা এই সিরিজেও ঘটেছে, যে ওই এইচজি টানহাউস একটা বই লিখেছে টাইম ট্রাভেল নিয়ে, সেই বইটা ইয়োনাস এবং ক্লডিয়ার হাত ঘুরে ঘুরে তার কাছেই আসছে পুরনো, এবং সে পেয়েছে যেটা সেটা পুরনো বই। পুরনো বইটার পিছনে তার বুড়াকালের ছবি, সে তখন ওই মানে মধ্যবয়স্ক মানে ইয়াং 40 সামথিং হবে। সো তার কাছে একটা বুড়া বয়সের ছবিওয়ালা একটা বই আসছে যেটা সে ভবিষ্যতে লেখার কথা, এবং তার কাছে ওই বইটা আসার পরে সে জাস্ট কপি করে ওই বইটা আবার পাবলিশ করে দিবে অ্যাজ ইট ইজ মানে সাপোজ টু বি পাবলিশড। সো এটাই হলো সেই বুটস্ট্র্যাপ প্যারাডক্সটা। তো সেই ক্ষেত্রে আমরা কি জিনিসটা কি এরকম দাঁড়ায়, যেটা ডার্ক শোটা দেখে আমার মনে হয় যে আপনি যদি পাস্টে গিয়ে কিছু একটা চেঞ্জ করেন, তাহলে একটা প্যারালাল আরেকটা কি বলবো টাইমলাইন তৈরি হয়, যেই টাইমলাইনে আপনার এই যে পাস্টে এসে আপনি যে একটা কিছু চেঞ্জ করলেন, এটার কনসিকুয়েন্স অনুযায়ী চলতে থাকবে। আবার ধরেন আপনি এখান থেকে আবার অন্য পাস্টে চলে গিয়ে আরেকটা কিছু চেঞ্জ করলে, দ্যাটস এ ভেরি ডিফারেন্ট টাইমলাইন। তার মানে কি জিনিসটা এরকম যে প্যারালালি এই টাইমলাইন গুলো চলতেছে, নাকি আসলে কি বুঝাতে কি হচ্ছে আসলে এখানে হচ্ছে কি, ওই মানে যেহেতু টাইম ট্রাভেলের সায়েন্টিফিক আলাপে এই বুটস্ট্র্যাপ প্যারাডক্স বলো বা যে গ্র্যান্ডফাদার প্যারাডক্স, যে তুমি অতীতে গিয়ে তোমার গ্র্যান্ডফাদারকে মেরে আসলা, তাহলে তুমি কোত্থেকে আসলা, যেটা যে অ্যাডাম করতে পারে না, নিজেকে গুলি করে বাট সে মরে না, কারণ তার বেঁচে থাকতে হবে, এই জোনাস। সো বেসিক্যালি এই প্যারাডক্স গুলো আসছে এই থট এক্সপেরিমেন্ট থেকে, যে যদি আমরা টাইম ট্রাভেল আবিষ্কার করি, তাহলে আমি কি অতীতে গিয়ে এক্স কাজটা করতে পারবো বা অমুকটা করতে পারবো? তো তখন ওই ব্যাখ্যাটা তুমি যেটা দিলা, যে হ্যাঁ, তুমি অতীতে গিয়ে একজনকে একটা মেশিন দিয়ে আসতে পারো, বাট সেই একজন তোমার অরিজিনাল টাইমলাইনে আর এক্সিস্ট করবে না। সো যেই মুহূর্তে তুমি তার সাথে ইন্টারঅ্যাক্ট করবা, একদম রিয়েল মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করবা, তোমার টাইমলাইনটা স্প্লিট হয়ে যাবে। সো তোমার টাইমলাইনের লোক এটা আবিষ্কার করে নাই, সে তার মতো করে আবিষ্কার করবে। তুমি যাকে গিয়ে যন্ত্র দিয়ে আসছো, সে এটা নিয়ে আরেকটা স্ট্রিমে চলে যাবে। এখন তুমি সেই ইউনিভার্সে থাকো বা না থাকো কিছু যায় আসে না, বাট দ্যাট উইল মানে the events will happen differently. তাহলে সেক্ষেত্রে কি এখন ডার্কের মধ্যে কি বিষয়টা তাই হলো, মানে যে দুইটা ওয়ার্ল্ড, যে মার্থার একটা ওয়ার্ল্ড জোনাস, না, ডার্কে যেটা করছে, ডার্ক যেটা করেছে, যে ডার্ক বলে দিয়েছে যে আমরা এই টাইমলাইনকে স্প্লিট করব না, আচ্ছা, এবং আমরা এই বুটস্ট্র্যাপটার উপর বেস করেই আমরা ইউনিভার্সটা ক্রিয়েট করব। কারণ টাইমলাইন স্প্লিট করলে এটা লুপ থাকবে না, তখন হচ্ছে 1000টা মার্থা হবে, 1000টা জোনাস হবে, 1000টা টেন হাউস হবে। হ্যাঁ, সো ওরা যেটা করতে যাচ্ছে, ওরা শুরুতেই প্ল্যান করে নিয়েছে যে আমাদের গল্পটা লুপে চলবে এবং এভরিথিং ইজ প্রি ডিফাইন্ড, আগে থেকে ডিফাইন্ড, যে অমুক এই মুহূর্তে মারা যাবে বা এই মুহূর্তে সে বেঁচে যাবে, এই ঘটনাগুলো আগে থেকে ডিফাইন্ড। হ্যাঁ, মানে একটা জিনিস ডার্ক সিরিজটা নিয়ে আমার মনে হয় আমি এবং আমাদের দর্শক সবাই, যেটা জেনারেলি সবাই এই ব্যাপারে কনফিউজড এন্ড মানে অনেক ধরনের মনের মধ্যে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে দেখায় যে একজন সে ফর এক্সাম্পল মিকেল গিয়ে টাইম ট্রাভেল করে ওই গুহার ভিতর দিয়ে ঢুকে সে অনেক 80s চলে গিয়ে সে আবার বড় হয়ে সে জোনাসকে জন্ম দেয়। অরিজিনাল মিকেল থাকে হচ্ছে কি উলরিকের ছেলে। তো তার মানে কি হচ্ছে যে অরিজিনাল উলরিকের ছেলে গুহার মধ্যে ঢুকে 86 সাল বা হোয়াটএভার 80s চলে গিয়ে সে বড় হয়ে সে আবার কি করে জোনাসকে জন্ম দেয়, যে জোনাসের পাশে আবার প্রতিবেশী আরেকটা মিকেল আছে, যেটা তারই বাবার একটা ছোট ভার্সন। হ্যাঁ, তো এটা আসলে কমপ্লিট লক খাওয়া একটা ব্যাপার, এবং এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয় যে অডিয়েন্সকে বেসিক্যালি এটা খুবই কনফিউজ করে, জিনিসটার লজিক বুঝার চেষ্টা সবাই করতে গিয়ে আমার মনে হয় ব্যর্থ হয়ে যায়। এটা আসলে হাউ ডাজ ইট ওয়ার্ক,
বিকজ এটা অ্যাগেন ওই প্যারাডক্সের মতোই হলো যে আসলে তার মানে মিকেল যদি কখনো ওই টাইম ট্রাভেল করে না যায় তাহলে জোনাসের কখনো জন্ম হবে না, বাট আবার জোনাস জন্ম না হলে মিকেল যে টাইম ট্রাভেল করে ওই গুহার মধ্যে ওই দিন ঢুকলো, ড্রাগ নিতে গিয়ে ঢুকলো, ওই জিনিসটা তো ঘটতো না। সো আপনি যেটা বলছেন তার মানে হচ্ছে যে এই শোটা আসলে এটাকে মেনে নিয়ে বরঞ্চ এটাকে ইগনোর করার চেষ্টা করে নাই বা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে নাই, রাদার এটার উপরেই ভিত্তি করে ওরা একটা গল্প লিখছে। তারা তাই করছে, তার মানে ফাউল জিনিসের উপর ভিত্তি করে গল্প। স্ক্রিপ্ট রাইটিং পয়েন্ট অফ ভিউ থেকে যেটা যেই ভুলটা আসলে টাইম ট্রাভেল রিলেটেড যে কোনো গল্প লিখতে গেলেই হয়, যে টাইম ট্রাভেল করা মাত্র ইউ আর স্প্লিটিং দ্য টাইম লাইন এন্ড এটসেট্রা এবং ইউ আর ক্রিয়েটিং মাল্টিপল ইউনিভার্স, এই ঝামেলাগুলো এড়ানোর জন্যই এরা ঠিকই করে নিয়েছে যে হ্যাঁ মিকেল পিছনে যাবে এবং সে গিয়ে বড় হবে। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ওই অল্টারনেট ওয়ার্ল্ডে মার্থা যদি জোনাসকে না মারতো তাহলে এই ওয়ার্ল্ডে বুড়া অ্যাডাম এসে ইয়াং জোনাসকে বাঁচাতো না। মানে এরকম একটা স্প্লিট ঘটেছে যখন অ্যাপোকালিপস ঘটে, মার্থা মরে যায়। ওকে, আমি আবার একটা ব্রেকডাউন করি। হ্যাঁ, যে মার্থা যখন মরে যায় তখন অল্টারনেট একটা মার্থা এসে তাকে বাঁচায়, আর এই সময় আরেকটা স্প্লিটে যেটা হয় অল্টারনেট মার্থাকে অল্টারনেট বার্থোস এসে থামায়, তখন জোনাস বেঁচে যায়। ওই জোনাসটাই বড় হয়ে বুড়া অ্যাডাম হয়। তো এটা বেসিক্যালি আমরা জোনাসের একটা ভার্সন দেখছি, আরেকটা ভার্সন অল্টারনেট ওয়ার্ল্ডে গিয়ে মারা গেছে বেসিক্যালি। এবং এটা যখন জোনাস বুঝতে পারতেছে তখনই সে টাইমলাইনের ভিতরে নিজেকে নিজেই সেভ করতেছে আগে গিয়ে, যে ওকে তুমি বাঁচো। হ্যাঁ, মানে আমার কাছে সার্বিক দেখার পরে যেটা সার্বিকভাবে মনে হয় কি যে আই মিন দ্য ডিফারেন্স বিটুইন ডার্ক অ্যান্ড আদার টাইম ট্রাভেল স্টোরিজ ইজ যে অন্য জায়গায় আপনি যেটা বলেন যে আলটিমেটলি চাক আর না চাক ওরা একটা মানে প্যারালাল ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, স্প্লিট টাইমলাইন ক্রিয়েট হচ্ছে, এদিকে চলে যায়। এদের আমার কাছে মনে হয় একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে যে আসলে মানে সবকিছু আগে থেকে ডিটারমাইন্ড, এসেনশিয়ালি ফ্রি উইল বলে কিছু নাই আর কি। মানে যেটা আপনি ফ্রি উইল ভেবে করতেছেন সেটা আসলে আপনি ডিটারমাইন্ড, লাইক ইউ আর সাপোজ টু ডু ইট। যেটা ক্লডিয়া একটা জায়গায় থাকে, যে ক্লডিয়া একটা জায়গায় অন্য ওয়ার্ল্ডের ক্লডিয়াকে মেরে ফেলে, ওই ক্লডিয়াকে এসে কিন্তু অন্য ওয়ার্ল্ডের ক্লডিয়া অনেক পটায়, তারপরে একটা সেট আপ দেয়, দিয়ে ও বলে যে চলো আমরা আর কি একসাথে কাজ করি। তখন কিন্তু এই ক্লডিয়া একটা শি মেক্স এ চয়েস, এবং সে কি করে ওই অন্য ওয়ার্ল্ডের ক্লডিয়াটাকে গুলি করে মেরে ফেলে কি করে, সে ওই কস্টিউম পরে বা সেই ওই ভেগটা ধরে সে হচ্ছে ইভের কাছে যায়, গিয়ে ও একটা ভাব ধরে যে আমি ওই তোমার ওয়ার্ল্ডের ক্লডিয়া। ওই পয়েন্টে আমার ছিল যে আচ্ছা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে আসলে সামওয়ান ডেলিবারেটলি লুপ ভাঙার চেষ্টা করতেছে। সে দেখছে না আমি তো প্রতিবার তোমার কথা শুনলে হবে না, আমি লুপ ভাঙবো, তোমাকে মেরে ফেলবো। বাট at the end of the season, at the end of the মানে ফাইনাল এপিসোড আমার মনে হলো যে ওই যে ক্লডিয়া যে লুপটা ভাঙে, যেটাকে সে ভাবে যে আমি লুপ ভাঙছি, আমি আসলে গুলি করে ওকে মেরে ফেলবো, ওর কথা শুনবো না, সেটাও আসলে ওর করারই কথা ছিল। মানে আলটিমেটলি এটাই ওর সর্ট অফ ডেস্টিনি। তো এটা একটা পয়েন্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে মানে সবকিছুই ডিটারমাইন, ফ্রি উইল বলে কিছু নাই। এবং এটা পুরো সিরিজ শেষ করার পর আমার এই বিষয়টা আমার অনেক ভাবায় যে আসলে তাহলে কি আমি যেটা এখন করি বা আমি যেটা ভাবি, আমি যেটা এই যে চয়েস একটা আমি মেক করি, সেটাও কি আসলে প্রিডিটারমাইন্ড কিনা। সেটা খুব ইন্টারেস্টিং একটা টেক ছিল আমার এই পুরো শোটা দেখার পরে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে এই যে জোনাসকে আমরা দেখি যে ও আস্তে আস্তে ও বড় হয় চুল লম্বা হওয়ার পরে ওর একটা পর্যায়ে অ্যাডাম হয়ে গেলে ওর একদম পুরো মুখটুক পুড়ে যায় বা কি বলবো গলে যায়। আর আমরা এই সিজন 3 তে ওর ওই মানে চুল লম্বা জোনাস আর অ্যাডামের মাঝামাঝি একটা ভার্সন দেখে, যেটা হচ্ছে চুল লম্বা জোনাস বাট পুড়ে গেছে। সো এই যে ওর যে এই অ্যাপিয়ারেন্সের চেঞ্জ, পুড়ে গেল বা গলে গেল, এইটার ব্যাখ্যাটা কি? এখন এটার ব্যাখ্যা একটা জায়গায় দেখলাম যেখানে হচ্ছে বার্টোস খুবই খুবই এনিগম্যাটিক ভাবে বলে যে আসলে টাইম ট্রাভেল করতে করতে ওর একটা সর্ট অফ চেঞ্জ হয়ে গেছে। বাট I don't really buy that because ক্লডিয়া অনেকবার টাইম ট্রাভেল করে, ওর তো কোনো ফিজিক্যালি ডিফর্মড সে হয় না। আর যারাই অনেকবার টাইম ট্রাভেল করে তাদের মধ্যে কেউই ডিফর্মড হয় না, শুধুমাত্র ওই এরকম পুরো গিয়ে চেহারা নাই হয়ে যায়। যেটা আমার কাছে তখন একটু সন্দেহ হয় যে এটা কি, যেহেতু ফার্স্ট সিজনে আমরা আই থিঙ্ক সেকেন্ড সিজনে এসে প্রথম আমরা বোধহয় জানতে পারি যে অ্যাডাম ইজ এ জোনাস, অথবা হয়তো ফার্স্টে জানি, বাট অনেক লং টাইম আমরা আসলে অডিয়েন্স হিসেবে ভাবি যে অ্যাডাম ইজ এ ভেরি ডিফারেন্ট এন্টিটি, মানে এটা আমরা তো জীবনে চিন্তাও করি না যে একই লোক। সো আমার কাছে মনে হয় যে এই অডিয়েন্সকে এই কনফিউশনে রাখার জন্য কি ওরা আসলে খামাখা একটা এরকম একটা অ্যাপিয়ারেন্স শিফটের জায়গায় যায়, কারণ এছাড়া আর যেহেতু কারোই চেহারা গলে নাই, সো ওর একমাত্র টাইম ট্রাভেল করে চেহারা গুলো গেছে, এটা আমি আই ক্যান বাই দিস। সো এটা আপনার ব্যাখ্যাটা কি আসলে, কি মনে হয় যে কেন করলো? আমি এত ভাবি নাই, আমি যেটা করছি যে ওই বার্থোসের কথাটাকে ধরে নিছি, আর অ্যাডাল্ট জোনাস, অ্যাডাল্ট মানে ইয়াং জোনাস, অ্যাডাল্ট জোনাস এন্ড বুড়া অ্যাডাম। সো যে তিনটা ভাগ করি, তো মাঝখানে যে রোলটা যে প্লে করেছে সেই অ্যাক্টরটার পয়েন্ট অফ ভিউ থেকে, সে কিন্তু ওই যে 1888 1890 ওরকম একটা সময় চলে গেছে।
ওই জায়গা থেকে সে যেটা করছে যে ওই একটা টাইম মেশিন বানানোর চেষ্টা করছে যেটা দিয়ে সে ট্রাভেল ব্যাক করতে পারে, মানে ট্রাভেল ফ্রন্ট করতে পারে আর কি, যাতে ভবিষ্যতে আবার আসতে পারে। ওইখানে বেসিক্যালি যেটা হয়েছে, ট্যান হাউসের দাদা হচ্ছে ওইখানে একদম ওই টেসলার মতো করে টাইম মেশিন বানাচ্ছিল। তো ওই মেশিনটাতে জ্বালানি এবং সবকিছু ঠিকঠাক করতে গিয়ে অ্যাডাম কাজ করতেছিল, হ্যাঁ, বা অ্যাডাল্ট জোনাস কাজ করতেছিল। সো ওই অ্যাডাল্ট জোনাসকে দেখা একটা সিনে যেরকম ওই ঠিক করতে গিয়ে হাত পুড়ে যায়। সো আমার মনে হয়েছে যে সে আসলে খুবই ওই তখন ওই হাত পোড়ার সাথে সাথে সে খুব রেগে গিয়ে আবার কাজই শুরু করে, মানে সে আর ওই ইনজুরিটাকে পাত্তা দেয় না। সো আমার মনে হয়েছে যে বেসিক্যালি রিঅ্যাকশন অফ বোথ, যে সে এই বারবার করে ছেঁকা খাইছে, ছেঁকা খেতে খেতে তার আসলে পুরো চামড়াটাই এরকম গলে এরকম ডিফর্মড হয়ে গেছে আর কি। তো আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ঠোঁট কাটা যে লোকগুলা, ঠোঁট কাটা তিনজন, এদেরকে নিয়ে একটু কথা বলতে চাই, বা তাদেরকে নিয়ে একটু অফিসিয়াল ইন্ট্রোডাকশন দিবেন যে তারা আসলে কে, তারা কোত্থেকে আসলো। আরেকটা বিষয় নিয়ে বলবেন, সেটা হচ্ছে যে ঠোঁট কাটাদেরকে একটা পয়েন্টে, সিজন 3 তে একটা পয়েন্টে এসে হঠাৎ করে আমরা দেখি যে ওর ঠোঁটের কাটার সাইডটা চেঞ্জ হয়, আই গেস লেফটে থেকে রাইটে যাবে, রাইট থেকে লেফটে যাবে। ওরা এত ডেলিবারেটলি এটা দেখায়। তারপরে যেটা হয় এন্ডের গিয়ে আমরা দেখি যে স্প্লিট স্ক্রিনে দেখা যায় যে এই ঠোঁট কাটাদের দুইটা স্প্লিট হয়ে গেছে এবং এরা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে গিয়ে সুইচগুলো অন করছে, এবং ওইখানে পাওয়ার প্ল্যান্ট দুইটার আবার হালকা হালকা একটু ডিফারেন্ট, মানে একটা দরজা একটু স্টিকার আছে আরেকটাতে নাই, এরকম একটা জিনিস। তো এই টোটাল বিষয়টা একটু, এই ঠোঁট কাটাদের নিয়ে আমরা একটা প্রশ্ন আর কি, যে ঠোঁট কাটাদের বিষয়টা একটু ব্যাখ্যা করেন। ঠোঁট কাটার বিষয়টা হলো যে যেটা আগে বললাম যে জোনাস, ওয়ার্ল্ড 1 এর জোনাস আর ওয়ার্ল্ড 2 এর মার্থা, এই দুজনের সন্তান হলো ঠোঁট কাটা। সো বেসিক্যালি এটার দুইটা ভার্সন হয়েছে, যে বললাম দুইটা আলাদা জোনাস তৈরি হয়ে গেছে, দুইটা রিয়ালিটি হয়েছে। এই অ্যাডাম যেটা চেষ্টা করতেছে, সে তো লুপটাকে ভাঙার চেষ্টা করতেছে। তো সে দেখতেছে যেহেতু এই ঠোঁট কাটার বুড়া ভার্সন এক্সিস্ট করে, সো বেসিক্যালি আমার একে জন্মের আগেই মারতে হবে। সো জন্মায় যাওয়ার পরে আমি আর লুপের কিছু চেঞ্জ করতে পারবো। সো সে যেটা করতেছে, প্রেগন্যান্ট মার্থাকে ওই যে গড পার্টিকেল যে এটা ঘুরতে থাকে ওর মাঝখানে নিয়ে বেঁধে রেখে দেয়। সো সে আশা করে যে ভয় মারা যাবে। সো এটা করলে লুপটা ভেঙে যাবে, এটা হচ্ছে তার হাইপোথিসিস ছিল। আর মার্থা যেদিকে ইভ হয়ে গেছে, যখন মার্থা ইভ এর ভার্সনটা ট্রাই করছে যে তার বাচ্চাকে বাঁচাতে, সে যতই খারাপ হোক না কেন। এখন এই ঠোঁটকাটা বেসিক্যালি ইভের কারণে একদম বুড়া বয়স পর্যন্ত বাঁচতে পারছে। কিন্তু প্রবলেমটা হলো, তুমি যেটা বলে যে ঠোঁটের কাঁটাটা দুই দিকে সুইচ করে, এটা বেসিক্যালি সে যখনই এক ওয়ার্ল্ড থেকে আরেক ওয়ার্ল্ডে যায়, আমরা অন্য ওয়ার্ল্ডটা মিরর দেখি। যেমন অল্টারনেট ওয়ার্ল্ডে যখন প্রথম ট্রাভেল করেছে একদম সিজন 3 এর ফার্স্ট এপিসোডে, তখন ডেটটা দেখবা উল্টা ভাবে দেখাইছে। আরো কয়েকবার সব ডিজিট, যতবারই অল্টারনেট ওয়ার্ল্ডে কোনো ডেট দেখিয়েছে তখন সেটাকে ডিজিট উল্টায় বা লেটার গুলাকে উল্টায় দেখাইছে, জাস্ট টু মেক আস আন্ডারস্ট্যান্ড যে ওকে আমরা এখন অল্টারনেট ওয়ার্ল্ডে আছি, মিরর ওয়ার্ল্ডটাতে আছি। আরেকটা যেটা যে বেসিক্যালি ইটস এ মিরর অফ ইচ আদার, দ্য ওয়ার্ল্ডস আর মিরর অফ ইচ আদার। সো এবং এই ঠোঁট কাটার অনেক বড় রোলটা হলো পুরো ইনসেস্ট লুপটা, এই যে ইনসেস্ট করতেছে যতগুলা, এই প্রত্যেকটা মানুষই হচ্ছে এই অরিজিনের সাথে কানেক্টেড। কারণ এই অরিজিন যে লোকটা আননোন, এই আননোন হচ্ছে জোনাসের ওয়ার্ল্ডে এসে এবং নিজের ওয়ার্ল্ডেও দুই জায়গাতেই সে আসলে অ্যাগনেসের সাথে বিয়ে করে বা যাই করে, তার সাথে তার একটা বাচ্চা হয় যেটা হলো ট্রন্ট লিনসন। অ্যাগনেস আর নোয়া হচ্ছে ভাই বোন, নোয়া বড় ভাই, অ্যাগনেস ছোট বোন। এই অ্যাগনেস যখন বড় হয় তখন তার সাথে রিলেশনশিপটা হয় হচ্ছে আননোনের, এই জোনাস আর মার্থার ছেলের। হ্যাঁ, এবং এই আননোন তখন তাকে ইমপ্রেগনেট করে, তাদের একটা ছেলে হয়, সেই ছেলে হচ্ছে ট্রন্ট নিলসন। এই ট্রন্ট নিলসনের ছেলে হলো উলরিক, উলরিকের ছেলে হলো মিকেল, মিকেলের ছেলে হলো জোনাস, জোনাসের ছেলে হলো আননোন। দিস ইজ দ্য লুপ। আবার আননোনের ছেলে হচ্ছে ট্রন্ট, ট্রন্টের ছেলে হচ্ছে উলরিক, উলরিকের ছেলে হচ্ছে এই মিকেল, মিকেলের ছেলে হচ্ছে জোনাস। এই হচ্ছে টোটাল লুপ। সো দ্যাটস হাউ দ্য লুপ ইজ কন্টিনিউইং, এবং এটা দুই ওয়ার্ল্ডই। এখন আমাদের ফাইনাল, আই গেস ফাইনাল কোয়েশ্চেন না, বাট ফাইনাল একটা বিষয়, সেটা হচ্ছে হানা। অলসো হানা যে এই সিজনে একটা বাচ্চা নিয়ে আসে, সিলিয়া। সো এদের পুরো ডাইনামিকটা, হানার পুরো গল্পটা আমি আসলে জানতে চাই। ও তো 86 সালে টিনেজার ছিল, তখন থেকে সে উলরিকের উপর ক্রাশ খেয়ে আছে। 19 সালে সে হচ্ছে মাইকেলের বউ বা মিকেলের বউ এবং জোনাসের মা। সো যেটা হয়, যখন অ্যাডাল্ট জোনাস আসে তার কাছে অ্যাপোকালিপসের আগে এসে, তখন হ্যানাকে বলে যে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং, এই টাইম ট্রাভেল এন্ড এভরিথিং, মিকেল ইজ মাই ফাদার এন্ড মিকেলকে তুমি আগে থেকে ভেবে চিনো, এটসেট্রা। সো এটা বলার পরে সে যেটা করে, সে হচ্ছে গিয়ে ওই অ্যাডাল্ট জোনাসের
সুটকেসটা নিয়ে, টাইম ট্রাভেল মেশিনটা নিয়ে সে ট্রাভেল ব্যাক করে 1954 সালে চলে যায় উলরিককে খুঁজতে। এবং সেখানে গিয়ে সে দেখে উলরিক হচ্ছে জেলে আটকানো, এবং তাকে ওই যে ইগন, মানে ক্লডিয়ার বাবা যে ইগন হচ্ছে তাকে ধরে আটকে রেখে দিচ্ছে পুলিশ জেলখানায়। সো সে তখন ওই উল্লিখকে যখন জিজ্ঞাসা করে যে তোমার কি অবস্থা, এই তখন যে উল্লিখ তাকে বলে যে সে বেসিক্যালি ক্যাটারিনার প্রতি লয়াল থাকবে, এবং হয়নার সাথে তার জাস্ট একটা ফিলিং ছিল এন্ড হি ওয়ান্টস টু এন্ড ইট। তো এটা শোনার পরে হ্যানা চেতে গিয়ে বলে যে আমি একে চিনি না, এসব বলে সে ক্যাটারিনা নাম নিয়ে ওইখানে থাকা শুরু করে দেয়। কেন সে নামটা কেন চেঞ্জ করে, ক্যাটারিনা নাম না কেন? কারণ সে হ্যানা বলতে চায় না, সে জানে যে এখানে ক্যাটারিনা বলেও কেউ নাই, সে আসলে ক্যাটারিনা সেজে আসে যে উল্লিকের বউ আমি ক্যাটারিনা, হ্যাঁ সে ক্যাটারিনা সেজে দেখা করতে আসে। সো ফ্যাকচুয়ালি ঠিক রাখার জন্য আমার ধারণা সে নিজেকেও হাইড করার জন্য, যে আমি আসলে কোনো ঝামেলায় পড়লে যেন বলতে পারি দিস ইজ ক্যাটারিনাস ফল্ট। সে ইগনের সাথে অ্যাফেয়ার করে, এটা হলো জুন জুলাইয়ের ঘটনা। পরে 3 মাস পরে সেপ্টেম্বর মাসে দেখা যায় যে শি ইজ প্রেগনেন্ট, হ্যাঁ, উইথ এ চাইল্ড, এবং সেটার বাবা হলো ইগন। তো এই বাচ্চাটা হলো একটা মেয়ে সিলিয়া। এই বাচ্চাটার জন্ম হওয়ার পরে এই সময় সে যেটা করে, যেহেতু ইগন তার টেক কেয়ার করবে না, সে 54 সাল থেকে ট্রাভেল ব্যাক করে 21-22 সালে চলে যায়, যেখানে ওই 88 সাল থেকে আসা জোনাস, আটকে পড়া জোনাস, বার্থোস, ম্যাগনাস, ফ্রান্সিসকা এরা সবাই আছে। তো সেই ওয়ার্ল্ডের ওখানে গিয়ে তখন অলরেডি ওই যে আস্তে আস্তে তার বদলানো শুরু করেছে, মানে জোনাস আর তখন জোনাস নাই, সে তখন অ্যাডাম হয়ে যাওয়া শুরু করছে। সো সে এখানে সে বাচ্চা, 2-3 বছর, 4 বছর 5 বছরের বাচ্চা সিলিয়াকে নিয়ে গিয়ে হাজির হয়। কিন্তু জোনাস ওকে মেরে ফেললো কেন? কারণ ওই যে আমার কাছে মনে হচ্ছে দুইটা রিজন। একটা হচ্ছে জাস্ট মানে প্লট পয়েন্টের হিসেবে হচ্ছে সিলিয়াকে তার এখন ট্রাভেল করে সামনে নিয়ে যেতে হবে। সো হ্যানা করতে দিবে না, সেই কারণে মেরে ফেলছে। আর একটা সিম্বলিক ব্যাপার হলো যে দিস ইজ নট জোনাস এনিমোর। আচ্ছা আচ্ছা, দিস গাই ইজ বেসিক্যালি অ্যাডাম। মানে ও এখন মাকে মারতে পারে আর কি। হ্যাঁ, মাকে মারতে পারে, ওটাও তার একটা ট্রান্সফরমেশনারি পার্ট, যে মানে তার ব্যাক, মানে অতীতের সাথে তার সকল সম্পর্ক আসলে ছিন্ন হয়ে যাচ্ছে, এবং সে বেসিক্যালি লুপটা ভাঙতে চায়। লুপ ভাঙার জন্য এই হ্যানা থাকলে কি হবে না হবে সে জানে না, তো বেসিক্যালি সে এলিমিনেট করে দিচ্ছে, যেটা ফার্স্ট সিজন থেকে আমরা দেখতেছি যে সে নোয়াকে দিয়ে বিভিন্ন মানুষকে এলিমিনেট করছে। তো সেই ঘটনাটা এখানে ঘটছে। তো আমাদের এখন শেষ প্রশ্ন, যেটা পুরো ডার্ক সিরিজটা দেখে আমরা আসলে ফিলোসফিক্যালি কি বুঝলাম, বা টাইম ট্রাভেল রিলেটেড বিষয় থেকে সায়েন্টিফিক অ্যাঙ্গেলও যদি আপনি বলতে চান, ফিজিক্স অ্যাঙ্গেল থেকে, যে আসলে টাইম ট্রাভেল বিষয়ে এই সিরিজটা কি দেখালো আমাদেরকে, আর অ্যাজ এ স্টোরি আমরা আসলে পুরো সিরিজটা থেকে ফিলোসফিক্যালি কি দেখলাম বা কি জানলাম, বা হোয়াট ইজ দ্য হোল স্টোরি অ্যাবাউট। এখানে টাইম ট্রাভেলটা তো মোটামুটি বললাম। টাইম ট্রাভেলটা কি, মানে মেইন বেসিক্যালি হচ্ছে কি, এখানে টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা ইউজ করছে সেটা মোটামুটি ধরো ফিকশনাল ওয়ার্ল্ডের হিসেবে ঠিক আছে। এটা ছাড়া আসলে ফিলোসফিক্যালি আমার মনে হয়েছে যে যেটা আসলে এই সিরিজেও মনে হয় কোন একটা এপিসোডের শুরুতে বলে, যে নিটশার একটা কোটেশন দেয় যে যাই ঘটে না কেন তাই আবার ঘটবে। হ্যাঁ, এটা হচ্ছে এটারনাল রেকারেন্স। নিটশে এরকম একটা আইডিয়া দিয়েছিল, আমরা যা করছি তার ফলাফল আমরা পাবো। যে উল্লিখ একটা বদমাইশি করলো, যেখানে সেখানে গিয়ে উল্টাপাল্টা ছিছি করে বেড়ালো, তো তার শাস্তিটা হচ্ছে সে এই জেলে পচে মরবে, অথবা অপঘাতে মারা যাবে। হ্যাঁ, হেলগের হাতে মরবে। সো বেসিক্যালি এভরিবডি গেটস দেয়ার ডিউ। নোয়া গুলি খেয়ে মারা যায়, ক্যাটারিনা বুলি করতো, যে কারণে সে তাকে তার মাই মেরে ফেলে। মোস্ট অফ দ্য ক্যারেক্টার্স গেটস দেয়ার ডিউ। সো এখানে যে কর্মফল বলি বা যাই বলি, এটাকে একটু ভিন্নভাবে এক্সপ্লেন করেছে নিটশে, যে আসলে আমরা যাই দেখি না কেন সেটা আসলে রিপিট হচ্ছে। সো ওই ফিলোসফিক্যাল কনসেপ্টটাকেও এখানে একটু অ্যাপ্লাই করছে, হ্যাঁ, সায়েন্টিফিক্যালি অ্যাপ্লাই করছে, যে ইফ ইটস এ লুপ। কিন্তু আসার কথা হচ্ছে যে এরকম কোনো লুপ সম্ভব না, কারণ ওই যে তুমি যদি বলছিলে যে ফ্রি উইলের কথা, যে আসলে এই কনসেপ্টটাও আসছে যে ফ্রি উইল বলে আসলে কিছু আছে কিনা। তুমি যে সামনে দুইটা ফল রাখলে তুমি কোনটা খাবা, ইউ অলরেডি নো যে তুমি কোনটা খাবা, কারণ তোমার লাইফের সকল অভিজ্ঞতা আসলে তোমাকে এই চুজ করাতে হেল্প করবে, প্রভাবিত করবে। সো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আশা করি আমাদের এই ছোট্ট প্রয়াস ডার্ক সিরিজকে নিয়ে একটু ব্যাখ্যা করার চেষ্টা, একটু কিছু কনফিউশন দূর করার চেষ্টা আশা করি আপনারা উপভোগ করেছেন। আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু থাকলে আপনি বলতে পারেন। না, আমার অডিয়েন্স আমি আসলে মানে ভাগ্যবান মনে করছি, কারণ আসলে যেহেতু এরকম প্ল্যাটফর্ম পাওয়া যায় না, আর এই জিনিসগুলো আসলে সবকিছু বড় কনসেপ্ট মানে পার্সপেক্টিভে চিন্তা করলে এগুলোর আসলে খুব বেশি ইম্পর্টেন্স নাই।
দিস ইজ জাস্ট এ টিভি শো। হ্যাঁ, মানে এটাও একটা ভালো যুক্তি যে এত মাথা ঘামানোরই বাকি আছে, ইটস এ শো, উই ওয়াচ ইট এন্ড লেটস ফরগেট ইট। হ্যাঁ, কিন্তু আসলে আমার মনে হয় তারপর এখানে যেহেতু বেশ কিছু এমন ফিলোসফিক্যাল এন্ড সায়েন্টিফিক কনসেপ্ট নিয়ে আলাপ হয়েছে যেগুলো নিয়ে চিন্তা করতেই ভালো লাগে, কারণ এগুলো আসলে চিন্তা করে করেই বের করা বেশিরভাগই। সো এগুলাকে সুন্দরভাবে বা যতটা অ্যাকুরেটলি সম্ভব ততটা অ্যাকুরেটলি একটা প্লটের মধ্যে ইনফিউজ করাটা আসলে খুব কঠিন। হ্যাঁ, কারণ কনসেপ্ট গুলা খুবই হাই কনসেপ্ট, মানে এগুলা নিয়ে আসলে আপার লেভেলে পড়াশোনা হয়, ফলিত বিজ্ঞান লেভেলে বা ফলিত দর্শন লেভেলে আলাপ আলোচনা হয়। তো আমিও আসলে ওটারই একটু একটু শুনে শুনে শেখার চেষ্টা করি। সো আমার এখানেও ভুল টুল হতে পারে, বাট আলটিমেটলি এগুলো নিয়ে চিন্তা করতে মজা লাগে, এবং আমার ধারণা এই মজাটা তোমারও লাগে। তো এই কারণেই আসলে এই আলাপ আলোচনা, সো এটা করতে পেরে মজা লাগছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায়। দেখা হবে সামনের কোনো একদিন কোনো এক অন্য কোনো পর্বে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।